Assalamu alaikum. This is Fahmida Isra Jahan, Assistant Professor, Department of Finance and Banking, Dhaka Commerce College. Today, I am here to take a class of SME and Microfinance for the student of Finance and Banking 4th year, and I am requesting all of you to cooperate with me. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকেই যথাসময়ে উপস্থিত হয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য। আজকের ক্লাসটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি, আমরা প্রায় বেশ কিছুদিন ধরে বলতে গেলে উইন্টার ভ্যাকেশনের পর থেকেই আমরা রিভিশন ক্লাসে আছি। আপনাদের কাছ থেকে আমি আহ্বান করেছিলাম কারো যদি কোনো ডিমান্ড থাকে আমাকে জানালে সেই ডিমান্ড অনুযায়ী আমি সেই টপিকগুলো নিয়ে রিভিশন ক্লাসে যাব। তো যেহেতু এখন পর্যন্ত আপনাদের কোনো ডিমান্ড আমার কাছে আসে নাই বা আপনারা কোনো কোশ্চেনের রিভিশন আমার কাছে চান নাই, তো সেক্ষেত্রে আমি যেটা করছি প্রত্যেকটা ক্লাসে আমার নিজের মতো করে যে কোশ্চেনগুলো আরেকবার আলোচনা করলে আপনাদের জন্য ভালো হবে বলে আমি মনে করছি সেই প্রশ্ন উত্তরগুলো আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি আমার রিভিশন ক্লাসে। তো আজকে আমি রিভিশন ক্লাসে যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার 3, অর্থাৎ মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনস MFI, যেটার বাংলা অনুবাদ হচ্ছে ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানসমূহ। এই চ্যাপ্টার 3 থেকে কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করতে যাচ্ছি, যেমন এনজিও কি, এনজিওর প্রকারভেদ, মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনের প্রভাব, এই সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। আবার SME ফাউন্ডেশন কি, এই টপিকগুলো নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। আমি আপনাদেরকে আগেই বলেছি একটা প্রশ্নের উত্তর 4 মার্কের নাকি 1 মার্কের নাকি 10 মার্কের, ইট ডাজন্ট ম্যাটারটা হচ্ছে কনসেপ্টটা আপনার ক্লিয়ার করা জরুরি। আমি সেই টপিকগুলোর উপর জোর দিচ্ছি যেই টপিকগুলো বেসিক্যালি ভাইভাতে জিজ্ঞাসা করা হয়, দেখা যায় ব্রিফ কোশ্চেন কিংবা শর্ট কোশ্চেন কিংবা ব্রড কোশ্চেন হিসেবে সেগুলো আসতে দেখা গেছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো শুরু করছি আমাদের আজকের আলোচনা। আর আমি যেটা বলেছিলাম আমার লাস্ট ক্লাস থেকে, আগের ক্লাসগুলোতে আপনারা করেছিলেন কি না আমার জানা নাই, যেহেতু এটা রেকর্ডিং 1 বাই 1 স্লাইড চেঞ্জ হয়ে যায়, তাই একটা স্লাইড নিয়ে যখন আমি আলোচনা করতে থাকবো আপনারা নিজ দায়িত্বে সেই স্লাইডটার স্ক্রিনশট নিয়ে নেবেন। তাহলে যেটা হবে কোনো এক অবসর সময়ে আপনারা ওই স্লাইডটা বের করে একটু পড়ার চেষ্টা করলেও হয়তো আপনাদের জন্য বিষয়টা অনেক সহজ হবে। কিংবা যদি এটা না করতে চান তাহলে ইউটিউব চ্যানেলে বারবার গিয়ে আপনারা রেকর্ডিংটা ওখান থেকে দেখে নেবেন, যেহেতু ওখানে ডাউনলোডের কোনো অপশন নাই। শুরু করছি আমাদের আজকের আলোচনা। দেখি আমরা কোন কোন প্রশ্ন উত্তরগুলো আজকে জানার চেষ্টা করছি। দেখেন, আজকে আমরা চেষ্টা করব এখান থেকে প্রথম অ্যাটলিস্ট 5-6টা আলোচনা করার জন্য, পারলে সবগুলোই। তো দেখি প্রশ্নগুলো কী কী আছে। হোয়াট ডু ইউ মিন বাই NGO, দ্যাট ইজ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন? Discuss different types of NGO. Briefly explain the role of formal microcredit in rural development of a country. What are the limitations of microcredit in Bangladesh? What is SME Foundation? Narrate the role of SME Foundation. What are the objectives of SME Foundation? And the last one is, what are the functions of SME Foundation? আমার টার্গেট আছে অ্যাটলিস্ট 6 থেকে 11 পর্যন্ত যেন আমি শেষ করতে পারি। আমি জানি না কতটুকু পারবো, আজকে যতটুকু শেষ করতে পারবো পরবর্তী ক্লাসে পরের প্রশ্নগুলো আলোচনা করে দেব, ঠিক আছে? শুরু করছি আজকের আলোচনা। আমি এখানে যেহেতু ইংলিশ কোশ্চেন লিখে দিয়েছি, আমার ডিসকাশনে গিয়ে আমি কোশ্চেনটা বাংলায় লিখেছি, নাম্বারিং করা আছে, আমি আশা করছি সমস্যা হবে না। কোশ্চেন নাম্বার 6 ছিল, হোয়াট ডু ইউ মিন বাই NGO, বা NGO বলতে কী বোঝো, এটাকে NGO কী বলা যেতে পারে? তো দেখেন কি বলেছে। আমি বলেছিলাম কোনো শর্ট ফর্মের যদি হোয়াট ডু ইউ মিন বাই কিংবা হোয়াট ইজ বলে, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে ওটা ফুল ফর্মটা লিখে নিতে হবে, আফটার দ্যাট ওটার ডেফিনেশনটা আপনাদেরকে লিখে দিতে হবে। তো সেই বেজে আমি বা সেই ফর্মেটে আমি অ্যান্সারটা দিয়েছি। NGO এর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সংস্থা। নন গভর্নমেন্ট মানে হচ্ছে বেসরকারি, অর্গানাইজেশন মানে হচ্ছে সংস্থা। তাহলে দেখেন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয় এমন বেসরকারি সাহায্য সংস্থাকে NGO বলা হয়। তার মানে হচ্ছে কি, মুনাফা অর্জনের উদ্দেশ্য নাই, এদের মেইন টার্গেটই হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার বা সমাজসেবা নিশ্চিত করা।
এই সমাজ সেবাটা নিশ্চিত করতে গিয়ে তারা যতটুকু আয় করতে পারে সেটাই হচ্ছে তাদের মূল মোটিভ। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্য নয়। সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যে বেসরকারি সাহায্য সংস্থা তাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রমটা পরিচালনা করে থাকে তাকে বলা হয় হচ্ছে এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখন আমরা আসলে দেখি যে কত ধরনের এনজিও আছে। আমরা তো শুনি যে ব্র্যাক একটা এনজিও, আশা একটা এনজিও, প্রশিকা একটা এনজিও, তারপরে হচ্ছে আরও অনেক এনজিও আছে। তো আসলে কত ক্যাটাগরির এনজিও আছে সেটা আমরা জানার চেষ্টা করি। দেখেন এনজিওর শ্রেণীবিভাগ। 7 নম্বর প্রশ্ন। নাম্বার 1 বলেছে চ্যারিটি বেস বা চ্যারিটি ভিত্তিক। মানুষের কিছু জরুরি প্রয়োজন মেটানোই এই এনজিওর মূল লক্ষ্য। যারা চ্যারিটি বেস তাদের প্রধান কাজই হচ্ছে মানুষের জরুরি প্রয়োজনগুলো মেটানো, অর্থাৎ বেসিক নিডসগুলো ফিল আপ করা। তার মধ্যে একটা বলেছে কি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ে এদের কর্মকাণ্ডগুলো বিশেষভাবে চোখে পড়ে। যেমন ধরেন ইউএনডিপি, ইউনেস্কো, এদেরকে কখন দেখা যায় জানেন? যখন কোনো দুর্যোগপূর্ণ বা যখন কারো সাহায্যের প্রয়োজন হয়। ইউএনডিপির কথা যদি আমরা বলি, দেখেন রোহিঙ্গাদের অপশনে আসি। আপনারা আমার চাইতে ভালো জানেন রোহিঙ্গারা যখন মিয়ানমারে থাকতে পারছিল না, আমাদের দেশে চলে এসেছে, তখন আমাদের গভর্নমেন্ট যেটা করেছে ওদেরকে থাকার ব্যবস্থা করে দিতে পেরেছে। কিন্তু ওদের যে খাওয়া, ওদের যে আবাসন, ভরণ পোষণ, শিক্ষা, এগুলো আমাদের গভর্নমেন্টের পক্ষে কিন্তু পুরোপুরি কাভার করা সম্ভব হচ্ছিল না। এই সিচুয়েশনে পাশে এসে দাঁড়িয়েছিল ইউএনডিপি। তাহলে দেখেন ইউএনডিপি হচ্ছে কি চ্যারিটি বেস একটা এনজিও। যখন কোনো দুর্যোগ দেখা দেয়, যখন কোনো সমস্যা বা মহামারী দেখা দেয়, এই সময়গুলোতে মানুষের বিশেষ চাহিদা পূরণের জন্য এদের ভূমিকা বা এদের ভাইটাল রোল আমরা প্লে করতে দেখি। 2 নম্বরে আছেন উন্নয়ন সেবাভিত্তিক এনজিও। এখানে কি বলেছে? উন্নয়ন সেবাভিত্তিক, সেবা দিবে তবে এটা উন্নয়নমূলক। কি লিখেছে দেখেন, এই ধরনের এনজিওগুলো মূলত বিশেষ কোনো লক্ষ্য অর্জনের জন্য কাজ করে। চ্যারিটি ভিত্তিক ছিল কি জরুরি প্রয়োজন মেটায়, আর উন্নয়ন সেবা ভিত্তিক হচ্ছে বিশেষ কোনো চাহিদা পূরণ করে। যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবার পরিকল্পনা, এরা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এরা কাজ করে। আর চ্যারিটি কী করে? জরুরি কোনো প্রয়োজন মেটানোর জন্য কাজ করে। এবার দেখেন অংশগ্রহণমূলক এনজিও। এই ধরনের এনজিওগুলো তাদের নিজ সাহায্যমূলক প্রকল্প গ্রহণ করে, যা বাস্তবায়নে স্থায়ী জনগণ বিভিন্নভাবে অবদান রাখে। খেয়াল করেন, নিজেকে সাহায্য করবে, নিজ সাহায্যমূলক প্রকল্প গ্রহণ করে, এমন কিছু প্রকল্পে তারা কাজ করবে যে প্রকল্পতে তারা বিনিয়োগ করলে গ্রাহকেরও উপকার হবে, প্লাস তারা নিজেরাও বেনিফিটেড হবে। এরপর বলছে যে ওই সব প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের একটা বিশেষ অবদান থাকে। যেমন বিভিন্ন উপকরণ প্রদান, ভূমি প্রদান, শ্রম সরবরাহ। ঠিক আছে, তাহলে আমরা মূলত চ্যারিটি ভিত্তিক জানলাম, উন্নয়ন সেবা ভিত্তিক এনজিও সম্পর্কে জানলাম, অংশগ্রহণমূলক এনজিও সম্পর্কে জানলাম। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখেন এখানে বেশ কিছু এনজিওর ধরন বলা হয়েছে। স্থানীয় এনজিও, এই ধরনের এনজিওগুলো তাদের অর্থ বা ফান্ড সংগ্রহের জন্য একটি থানার কয়েকটি নির্দিষ্ট গ্রামকে টার্গেট করে থাকে। একটি থানার নির্দিষ্ট কয়েকটা গ্রাম। কিভাবে? তারা ওই গ্রামে জনগণকে বিভিন্ন সেবা প্রদান করবে। আচ্ছা, সেবা প্রদান করলে কি হয়? জনগণরা যখন সেবা প্রদান করলে কি হয়? জনগণদেরকে ঋণ সরবরাহ করা হয়, এবং ঋণ সরবরাহ যখন করা হয় ওই স্থানীয় জনগণ কি করে? যে ঋণটা তারা পায় সে ঋণের মূল্য পরিশোধের সময় তারা দেখা যাচ্ছে যে এটাকে বলা যায় সুদ প্রদান করে। তাহলে হচ্ছে কি দেখেন, এনজিওগুলো যেমন এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন করছে, পাশাপাশি তারা নিজেরাও একটা ফান্ড কালেক্ট করে ফেলছে। কিভাবে? ওই যে ঋণের বিপরীতে সুদ দিচ্ছে, সুদ প্রদানের মাধ্যমে সুদটা তারা পাচ্ছে, সুদের মাধ্যমে তারা দেখা যাচ্ছে নিজেদের জন্য একটা ফান্ড ক্রিয়েট করে ফেলছে। তাহলে এরা কি করে? নির্দিষ্ট একটা থানার কয়েকটা নির্দিষ্ট গ্রামকে এরা টার্গেট করে। ওকে,
জাতীয় এনজিও, জাতীয় পর্যায়ের, এরা একটি দেশের 4টি কিংবা তার অধিক, মিনিমাম 4টা, তার চাইতে বেশি ভৌগোলিক এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। মিনিমাম 4টা, পারলে তার চাইতে আরও বেশি। যেমন ধরো আমি 4টা বিভাগের কথা বললাম। এরা অধিকাংশ ক্ষেত্রে বিদেশি দাতাদের কাছ থেকে তাদের তহবিল বা ফান্ড সংগ্রহ করে থাকে। আন্তর্জাতিক এনজিও বা ইন্টারন্যাশনাল এনজিও, বৈদেশিক অর্থায়ন এবং বৈদেশিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ধরনের এনজিওগুলো একাধিক দেশে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তার মানে হচ্ছে এখানে ফরেন ডোনাররা ডোনেট করবে, এবং এখানে যে ম্যানেজিং কী বলে এটাকে, ব্যবস্থাপনা পরিচালনায় যারা থাকবেন, ম্যানেজিং ডিরেক্টর যারা থাকবেন, তারা কেবল আমাদের দেশের থাকবেন তা কিন্তু না, বাইরের দেশেরও থাকবে। তো এই ধরনের এনজিওগুলো দেখা যায় তাদের ব্রাঞ্চ কেবল একটা দেশেই থাকে না, বিভিন্ন দেশে থাকে। যেমন ধরেন কানাডার একজন আছে, অস্ট্রেলিয়ান একজন আছে, সুইডেনের একজন আছে। তো যিনি কানাডার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে একজন আছেন, তিনি চাবেন কি তার কানাডাতেও একটা ব্রাঞ্চ থাকুক। অস্ট্রেলিয়ার ম্যানেজিং ডিরেক্টর যিনি আছেন, তিনি চাবেন তার অস্ট্রেলিয়াতেও একটা ব্রাঞ্চ থাকুক। সুইডিশ যিনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন, তিনিও চাবেন যে তার সুইডেনেও এটার একটা ব্রাঞ্চ থাকুক। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, বিভিন্ন কান্ট্রিতে এটার ব্রাঞ্চ ওপেন হয়ে যায়। মিশ্র প্রকৃতির এনজিও, এই ধরনের এনজিওগুলো স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত সংগঠিত হয়, তবে তারা বিদেশি সরকার বা বিদেশি সংগঠনের কাছ থেকে অর্থ নেয়, মানে দেশের তহবিলও ব্যবহার করে, বিদেশের তহবিলও ব্যবহার করে। ক্ষমতায়নমূলক এনজিও, সুবিধা বঞ্চিত মানুষদের ক্ষমতায়নের জন্য এই ধরনের এনজিও কাজ করে থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এনজিওর প্রকারভেদ। ও আরেকটা আছে দাতা এনজিও, স্থানীয় এবং ছোটোখাটো এনজিওগুলোকে আর্থিকভাবে সহায়তা করে এই ধরনের এনজিওর প্রধান কাজ। যেমন ধরেন আমি সত্যি এক্সাম্পল দিই, আশা এখন কিন্তু খুব ভালো অবস্থানে আছে এনজিওটা। এখন থেকে প্রায় 20-25 বছর আগের কথা যদি বলি, আশা এক সময় প্রশিকার কাছ থেকে ফান্ড কালেক্ট করেছে, প্রশিকা এনজিওর কাছ থেকে। ওই ফান্ড ব্যবহার করে তারা বিভিন্ন রিমোট এরিয়াতে তাদের কার্যক্রম ধীরে 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 শুরু করেছে। এখন দেখেন তারা বেশ ভালো অবস্থানে আছে। এটা বলার উদ্দেশ্য কিন্তু এই না যে আমি আশাকে আন্ডার এস্টিমেট করছি, প্রশিকাকে ওভার এস্টিমেট করছি, ব্যাপারটা এরকম না। আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে ওই সিচুয়েশনে প্রশিকা ছিল দাতা এনজিও, যদিও এখন আশা দাতা এনজিওতে পরিণত হয়েছে, কারণ আশা এখন ছোটোখাটো অনেক মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনকে বা এনজিওকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে। তো এই ছিল আমাদের এনজিও কী এবং এনজিওর শ্রেণীবিভাগ অর্থাৎ প্রকারভেদ। এবার আমরা চলে যাচ্ছি 8 নাম্বার প্রশ্নে। পল্লী উন্নয়নে অর্থাৎ রুরাল ডেভেলপমেন্টে প্রাতিষ্ঠানিক ক্ষুদ্র ঋণের ভূমিকা কেমন হয়ে থাকে? ইনস্টিটিউশনাল মাইক্রো ক্রেডিটের ভূমিকা কেমন হয়ে থাকে রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে? দেখেন ভূমিকাগুলো কেমন হয়ে থাকে। 1 নাম্বার, পল্লী অর্থায়নের মাধ্যমে ঋণের যোগান দিয়ে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পকে পুনরায় প্রতিষ্ঠা করা যেতে পারে। যেমন ধরেন তাঁত শিল্প হারিয়ে যাওয়ার পথে বারবার টিভিতে দেখানো হয়, যে আমাদের জামদানি শিল্প হারিয়ে যাওয়ার পথে বারবার টিভিতে দেখানো হয়, এবং বলা হয় মসলিন শিল্প হারিয়েই গেছে। তো বলা হচ্ছে এদেরকে যদি ফান্ড দেয়া যায় বা ঋণ দেয়া যায়, তাহলে কিন্তু এই ঐতিহ্যটাকে পুনরায় আবার ফিরিয়ে আনা সম্ভব, যেটা এখন হচ্ছে। যেমন দেখবেন ঈদ কুরবানি আসলে আগে ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসের অনেক ডিমান্ড থাকতো, কিন্তু এখন দেখবেন আড়ং, তারপরে হচ্ছে অঞ্জনস, বাংলার মেলা এটসেট্রা, এই টাইপের যে বুটিক্সগুলো আছে, রং, এইসব জায়গাতে না মানুষের ভিড় বেশি। তার মানে কি দেশীয় ঐতিহ্যটাকে, অর্থাৎ এদেরকে ফান্ড দেয়া হয়েছে, ফান্ড দেওয়ার ফলে এরা যেটা করেছে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতে পেরেছে আরও ডেভেলপিং ওয়েতে। এর ফলে যেটা হয়েছে দেশীয় পণ্যের প্রতি মানুষের চাহিদা বেড়ে যাওয়াতে দেশীয় শিল্পটা আবার বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে। 2 নাম্বার, গ্রাম্য কৃষকগণ উৎপাদন পরবর্তী সময় অর্থাৎ উৎপাদনের পর অর্থের সংকটের কারণে, ঋণ পরিশোধের তাগিদে ইত্যাদি নানা কারণে অন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে বাধ্য হয়। আমাকে ঋণের টাকা শোধ করতে হবে, সময় হয়ে গেছে,
এখন যদি আমাকে লসেও বিক্রি করতে হয়, আমার কৃষিজ পণ্য বিক্রি করে দিয়ে আমাকে ঋণের টাকা শোধ করতে হবে। এই সমস্যার সমাধানে মাইক্রো ক্রেডিট এগিয়ে আসে। কীভাবে? আপনারা আমাদের কাছ থেকে ঋণ নেন সহজ শর্তে, ঋণ নিয়ে যে আপনার কাছে টাকা পায় তাকে ঋণ পরিশোধ করুন, বাকি টাকা দিয়ে আপনি আপনার কৃষিজ কাজ চালিয়ে যান। এবার আপনি ধীরে সুস্থে টাকা পরিশোধ করবেন। কারণ কি, আপনাদেরকে আমি পড়িয়েছিলাম যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো যখন মাইক্রো ক্রেডিট প্রোভাইড করে, সেক্ষেত্রে ঋণকৃত অর্থ আদায় করার সময়টা কখন, এক একজন ব্যবসায়ীর ক্ষেত্রে এক এক রকম। যদি আমি কোনো কৃষককে ঋণ দিয়ে থাকি, তাহলে ঋণের টাকাটা আদায় করার সময় কখন, কৃষিপণ্য কেটে এনে বাজারে তুলবে, বিক্রি শুরু হওয়ার 15 দিনের মধ্যেই তাকে পণ্যের মূল্য পরিশোধ করতে হবে। তো সেক্ষেত্রে কৃষকরা এদের কাছ থেকে একটা বেনিফিট পায়, অর্থাৎ তার পণ্য বিক্রি হওয়ার জন্য বাজারে উঠবে 15তম দিন থেকে টাকা পরিশোধ করা শুরু হবে। এর মধ্যে কৃষকরা দেখা যায় বিক্রি করে মোটামুটি ঋণের অর্থ পরিশোধ করার ক্ষমতা রাখে। অ্যাটলিস্ট সময় শেষ হয়ে যাচ্ছে, এই কারণে পণ্য লসে বিক্রি করে আমাকে ঋণ পরিশোধ করতে হবে, এই ধরনের কোনো প্রেশার কৃষকদের থাকে না। আমাদের দেশে 80% গ্রাম্য জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল, এটা সত্যি কথা। তাই গ্রামাঞ্চলে কৃষকদের চাহিদা পূরণের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করে পল্লী উন্নয়ন নিশ্চিত করা যেতে পারে। আমার মনে হয় আমি আপনাদেরকে যা বলছি আপনাদের কিছু কিছু করে মনে পড়ছে, তবে এটা বেশ আগের। গত বছর জুন মাসের 11 তারিখে এই ক্লাসটা আমি নিয়েছিলাম। আমার কাছে এগুলো রেকর্ড আছে, তো পাওয়ার পয়েন্টের স্লাইডে, সেই রেকর্ডে গিয়ে আমি ডেটটা দেখলাম যে গত বছর জুন মাসের 11 তারিখে এই ক্লাসটা আমি নিয়েছিলাম। তো প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে এসেছে, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এই কারণেই কিন্তু আমি শুরুর দিকে চ্যাপ্টারগুলো রিভিশন দিচ্ছি। 4 নাম্বার পয়েন্ট, গ্রামাঞ্চলে অবহেলিত কয়েকটি খাতের মধ্যে একটি হচ্ছে মৎস্য চাষ। আর্থিকভাবে এই খাতকে যদি সহায়তা করা যায়, তাহলে বিদেশে এই মাছ বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে এবং পাশাপাশি প্রচুর পুষ্টিও সরবরাহ করা যেতে পারে। যেমন ধরেন গলদা চিংড়ির কথা যদি আমি বলি, আগে গলদা চিংড়ি বাঙালি চোখেই দেখতো না। 1 হাত লম্বা লম্বা এক একটা গলদা চিংড়ি হতো, বিদেশে বিক্রি করা হতো 8,000 9,000 টাকা কেজি। বিদেশে যারা আছে ওরা তো মাছ চোখে দেখে না, ওরা কি করছে, ওরা এগুলো কিনে নিচ্ছে, বিদেশে রপ্তানি হয়ে যেত। এখন যেটা হচ্ছে, যেটা আপনাকে আমি বলতে পারি, আমার হচ্ছে হ্যাচারি, এই চাষ, মাছের চাষটাকে বলা হয় হ্যাচারি চাষ আর কি। হ্যাঁ, তো এই ফিশারিজ সাইটটা যখন আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, মানুষ সমানে শুধু পুকুর লিজ নিয়ে মাছের চাষই করে যাচ্ছে। যেমন আপনি সাতক্ষীরা, খুলনা, বরগুনা এই সমস্ত এলাকায় গেলে দেখবেন শুধু ঘের ঘের ছাড়া কোনো শব্দ নাই। হ্যাঁ, তো ফলে হয়েছে কি, মাছের উৎপাদন বেড়েছে। এই উৎপাদন বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আপনারা বিঘাত চিনে মনে হয়, 1 বিঘাত যেটাকে বলা হয়, হাতের বৃদ্ধা আঙ্গুল থেকে ছোট আঙ্গুল, এই মাথা থেকে ওই মাথাকে বিঘাত বলা। আমরা বলি না 1 বিঘাত, 1 বিঘাত সাইজের এক একটা চিংড়ি। এরকম চিংড়ির কেজি হচ্ছে only 700 থেকে 750 টাকা। কল্পনা করা যায়, যেখানে 1 হাত চিংড়ি ছিল 8,000 7,000 8,000 টাকা কেজি। এখন এটা কেন হয়েছে? উৎপাদন বেড়েছে, ফলে এটা সহজলভ্য হয়েছে, মানুষ এই পুষ্টিটা অল্প দামে কিনে নিজেরাও গ্রহণ করতে পারছে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এটা দিতে পারছে। এরপর গবাদি পশুর উন্নত মানের প্রজনন ব্যবস্থা করতে পারলে পশু সম্পদ উন্নয়নের পাশাপাশি গ্রামীণ উন্নয়নও সম্ভব হবে। এবার বলছে কি, ডেইরি ফার্মের কথা। নেক্সট, পল্লী ক্ষুদ্র অর্থায়নের দ্বারা বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস মুরগির খামার প্রতিষ্ঠা করা যেতে পারে। এই অর্থায়ন দ্বারা বেকার যুবকদের ঋণ দানের মাধ্যমে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করাও যেতে পারে। এই সমস্ত কাজ কিন্তু পল্লী অঞ্চলে হয় এবং পল্লী অঞ্চলের এই সেক্টরগুলোতে যদি ফান্ড প্রোভাইড করা যায়, তাহলে কিন্তু পল্লী উন্নয়ন সম্ভব। বলতে গেলে এখন কিন্তু অনেকটা পল্লী উন্নয়ন হয়েছে। যেমন আপনারা যদি গ্রামাঞ্চলে যান, দক্ষিণাঞ্চলের কথা যদি আমি বলি, ধরেন কুয়াকাটা এলাকার কথাই আমি বলছি। কুয়াকাটা আগে ছিল এরকম যে কুয়াকাটা গেলে মাটির রাস্তা, ভাঙাচোরা রাস্তা, ওখানে সমুদ্র বলতে কিছুই নাই। আপনি ভেঙে চুরে লোকালের মধ্যে থেকে হাঁটতে 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 গিয়ে হঠাৎ করে দেখবেন একটা খোলা জায়গা, কী জিনিস সামনে আগায় দেখবেন, হ্যাঁ একটা বিচ, যেটাকে আমরা সমুদ্রের তীর বলি বা সমুদ্রের পাড় বলি।
কিছুই ছিল না, ওখানে দাঁড়িয়ে মানুষ ডাব খাওয়া ছাড়া আর কোনো কিছুই গতি ছিল না। এখন আপনারা কুয়াকাটায় যান, দেখবেন কক্সবাজারকেও হার মানিয়ে ফেলবে আর কয়েক বছরের মধ্যে আমার ধারণা, ডেকোরেশনের দিক থেকে। যদিও সমুদ্রের ঢেউ কক্সবাজারের কাছাকাছিও যেতে পারবে না। তো এটা বলার উদ্দেশ্য কি জানেন, যে দেখেন ওখানকার গ্রামের মানুষ আর গ্রামে নাই, তারা এখন বলতে গেলে অনেকটাই উন্নত হয়ে গেছে। এটার কারণ কি, ওই সেক্টরগুলোতে ওই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো ঋণ প্রদান করেছে, আন্ডার ডেভেলপড সেক্টরগুলোকে ঋণ প্রোভাইড করে সেগুলোকে ডেভেলপড করে ফেলেছে। অ্যাজ এ রেজাল্ট ওখানে গরিব খুঁজে পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, তো চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। বাংলাদেশে মাইক্রো ক্রেডিট কর্মসূচির লিমিটেশনসগুলো কী কী, অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো তাদের এই মাইক্রো ক্রেডিট অ্যাক্টিভিটিসটা বা প্রোগ্রামটা ফুলফিল করতে গিয়ে কী কী লিমিটেশনস ফেস করে, যার কারণে আমাদের কান্ট্রিতে এই মাইক্রো ক্রেডিট যে প্রোগ্রামটা এটা আসলে অত ভালোভাবে স্মুথলি রান করতে পারছে না। কী কী প্রবলেম দেখেন। সকল প্রতিষ্ঠান ঋণদানের ক্ষেত্রে একই কর্মসূচি বা একই নিয়ম মেনে চলে না, যেমন কেউ জামানত রাখে তো কেউ রাখে না, আবার কেউ গ্রুপ ঋণ দেয় তো কেউ ইন্ডিভিজুয়াল ঋণ দেয়। ফলে হচ্ছে কি, কাজের মধ্যে ভ্যারিয়েশন, সবাই যদি একতালে আগায় তাহলে কিন্তু কাজটা একই ফোর্সে আগাবে, এক একজন এক এক স্টাইলে করছে, ফলে স্পিডটা একই রকম আর হচ্ছে না। প্রদত্ত ঋণ আদায়ের পদ্ধতি ভিন্ন, কেউ হয়তো অনেক প্রেশার দেয়, কেউ কিছুই বলে না, এরকম একটা ব্যাপার। সকল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ঋণ গ্রহীতাদের প্রশিক্ষণ দেয় না, ফলে অদক্ষ গ্রাহকের হাতে তহবিল প্রদান করায় গ্রাহক লসের সম্মুখীন হয়, ফান্ডের টাকাটা মার যায়। মার যায় মানে তার তো নিজের অবস্থাই খারাপ, সে আপনাকে টাকা দিবে কোত্থেকে। চড়া সুদের হার, এটাও একটা কারণ। এই জন্য এখন যেটা হচ্ছে, গ্রামাঞ্চলে দেখবেন রিমোট এরিয়াতেও বিভিন্ন প্রাইভেট ব্যাঙ্কগুলো তাদের ছোটোখাটো ব্রাঞ্চ দিচ্ছে। উদ্দেশ্য কি, ওখানকার জনগণকে বুঝিয়ে শুনিয়ে ওরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনকে পাশে ফেলে এখন ওরা ওদের ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। যেমন আমি অবাক হয়ে যাই, রিমোট একটা এরিয়া, সেখানে এটিএম বুথ আছে, ওখানকার মানুষ ব্যাংক ট্রানজ্যাকশন করছে, আদারওয়াইজ তো বুথ থাকার প্রশ্নই আসে না, তাই না? তদারকির অভাব, দেখাশোনা করবে কে? মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, দেখা যাচ্ছে এরা হয়তো বা সবখানে কাভার করতে পারছে না তাদের সুপারভিশন কার্যক্রম। অ্যাজ এ রেজাল্ট মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কেউ খুব ভালোভাবে কাজ করছে নিয়ম মেনে, তো কেউ কেউ হয়তো বা নিয়মের বাইরে গিয়ে কাজ করছে, যার কারণে এক এক প্রতিষ্ঠান এক এক স্টাইলে চালালে কিন্তু মাইক্রো ক্রেডিটের যে কার্যক্রম, এদের যে মূল টার্গেট, এই টার্গেটটা কিন্তু ফিল আপ করা সম্ভব হয় না। একটা এ সেক্টরে হয়তো ভালো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন টার্গেট করেছে, সেই সেক্টরটা ডেভেলপ হয়ে গেছে। আর একটা সেক্টর বা আর একটা গ্রামে ভালো না, মানে মোটামুটি এদের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করে, লোক ঠকানো, এই টাইপের মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন টার্গেট করে তাদের কার্যক্রম পরিচালনা করছে। দেখা গেছে ওই সেক্টরটা আন্ডার ডেভেলপড রয়ে গেছে। তাহলে এর ফলে হচ্ছে কি, সব গ্রামীণ এরিয়া কিন্তু উন্নত হতে পারছে না, এটা একটা প্রবলেম। হ্যাঁ, আসেন 10 নাম্বারটা আর 11 নাম্বার বলেছিলাম না, আজকে 11 নাম্বার পর্যন্ত অ্যাটলিস্ট শেষ করার চেষ্টা করব, দেখি পারি কি না। এসএমই ফাউন্ডেশন কি মনে আছে? এসএমই মানে কি আমি আপনাদেরকে বলেছিলাম, স্মল টু মিডিয়াম এন্টারপ্রাইজ, যেটাকে আপনারা এন্টারপ্রাইজ বলেন। অনেকেই বলে এসএমই মানে নাকি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, অনেকে বলতে ছাত্রছাত্রীদের কথা বলছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভাইবা নেওয়ার সময় অনেক স্টুডেন্টকে কোশ্চেন করা হয়েছিল যে এসএমই এটার ফুল ফর্ম কী, বলেছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ওয়্যারঅ্যাজ এটা হবে স্মল টু মিডিয়াম এন্টারপ্রাইজ, TO2। হ্যাঁ, এটা এন্টারপ্রাইজ না, ইট ইজ এন্টারপ্রাইজ। তো দেখি এসএমই ফাউন্ডেশন কি। তৃণমূল মানে একদম রুট লেভেলের গরিব, স্থানীয় ও জাতীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করা, সামাজিক বৈষম্য দূর করা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দেশের সাধারণ জনগোষ্ঠীর জন্য যে ফাউন্ডেশন কাজ করে থাকে তাকে এসএমই ফাউন্ডেশন বলে। 3টা পর্যায়ে কাজ করে, তৃণমূল, স্থানীয়, জাতীয়। কী কী কাজ করে? কর্মসংস্থান সৃষ্টি করে, সামাজিক বৈষম্য দূর করে, দারিদ্র্য বিমোচন কাজ করে। এই উদ্দেশ্যে জনগণকে এই উদ্দেশ্যগুলো পূরণের লক্ষ্যে জনগণের সাথে যে ফাউন্ডেশন কাজ করে থাকে বা জনগণকে যে ফাউন্ডেশন সহযোগিতা করে থাকে তাকে এসএমই ফাউন্ডেশন বলা হয়। এবার দেখি এসএমই ফাউন্ডেশনের ভূমিকা কী, এর আসলে কি কি কাজ করছে, কি কি রোল প্লে করছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মাঝে প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া,
বলা হচ্ছে দেখেন উনি আপনার সাথে ট্রেনিং নিয়েছেন, নিয়ে উনি কিভাবে এগিয়ে যাচ্ছে আপনি তো পারলেন না। এই যে একটা স্পিড তৈরি করে দেয়া, এর ফলে হচ্ছে কি কম্পিটিশন, প্রতিযোগিতা সৃষ্টি করিয়ে দিয়ে কে আগে উঠতে পারে, দেখা যায় দুইজনই উন্নয়নের দিকে চেষ্টা করছে, আলটিমেটলি অর্থনৈতিক উন্নতিই তো হচ্ছে, তাই না? যেমন আমি একজনকে বললাম দেখো ও ভালো করছে, পাশের জনকে বললাম দেখো ও ভালো করছে, এবার দুজনের মধ্যে রেষারেষি শুরু হয়ে গেল, রেষারেষি শুরু হয়ে দুজনই কম্পিটিশন নিয়ে পড়া শুরু করলো, দুজনই ভালো রেজাল্ট করে ফেললো। এটাই হচ্ছে বলা হচ্ছে দারিদ্র ও প্রবৃদ্ধি বান্ধব ব্যবসায়িক পরিবেশ তৈরি করা, যাতে করে সম্ভাব্য উদ্যোক্তাগণ ঋণের পর্যাপ্ত সুযোগ সুবিধা পেতে পারে। 3. সমগ্র দেশব্যাপী উৎপাদনমুখী শিল্প খাতের উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করা। কথা হচ্ছে দেশে শুধু উৎপাদন বাড়াতে হবে, উৎপাদন বাড়লেই হচ্ছে কি মানুষ কম দামে দেশের ভেতরের পণ্যগুলো কিনে চাহিদা পূরণ করতে পারবে। ফার্স্ট, আমদানি করতে হবে না। আমদানি করলে যে প্রবলেমটা হয়, বেশি দাম দিয়ে পণ্য কিনে আনতে হয়, জনগণ অত দাম দিতে পারে না। এর ফলে হয় কি দেশের ভেতরে যদি উৎপাদন করা যায় তাহলে যেটা হবে উৎপাদন খরচ কম পড়বে, এর ফলে বিক্রয় মূল্যটাও তুলনামূলক একটু কম ধার্য করা যাবে, যেটা কিনা মানুষের সাধ্যের মধ্যে হবে। আর অতিরিক্ত উৎপাদন করলে কি হয়, দেশের ভেতরের চাহিদা পূরণ করে বিদেশে সেটা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। যেমন টিউলিপ একটা ফুলের নাম, আমাদের দেশে যখনই এই টিউলিপ ফুলগুলো দেখা গেছে এগুলো আমদানি করা টিউলিপ ফুল, যার কারণে এটা অনেক মূল্যবান, এক্সপেন্সিভ হতো। এখন গাজীপুরে প্রথম, আপনারা দেখেছেন সম্প্রতি বেশ লেখালেখি হচ্ছে, আমাদের দেশে প্রথম গাজীপুরে এই টিউলিপ ফুলের চাষ শুরু হয়েছে। এখন দেখবেন এগুলো অর্ধেক দামে আপনারা কিনতে পারবেন, এটাই হচ্ছে বেনিফিট। আর আরেকটা বেনিফিট কি, আমরা আগে বাইরের দেশ থেকে আমদানি করতাম, হ্যাঁ, এখন আমরা বাইরের দেশে রপ্তানি করব, বেশি টাকা আয় করতে পারবো, এটা হচ্ছে মূল বিষয়। সরাসরি উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা সম্ভব না হলে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহায়তায় উক্ত তহবিল নির্দিষ্ট উদ্যোক্তার কাছে স্বল্প সুদের বিনিময়ে পৌঁছে দেয়া। ক্রমান্বয়ে একটি একক সেবা প্রদান কেন্দ্রে পরিণত হওয়া, যেখানে উদ্যোক্তাগণ বিভিন্ন অনুমোদন ও লাইসেন্স সংক্রান্ত সেবা পেতে পারে। ব্যক্তিখাত স্বল্প বিনিয়োগে অধিক ফলাফল লাভ ইত্যাদি বিষয়ে গবেষণা পরিচালনা করা। প্রশিক্ষণ, সেমিনার, মত বিনিময়ে, গোল টেবিল বৈঠক ইত্যাদি আয়োজনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা। আপনারা জানেন আলোচনার কোনো বিকল্প নাই, আলোচনা করবেন তো দেখবেন অনেক এগিয়ে গেছেন। যেমন সামনে আপনাদের পরীক্ষা না, যদি কোনো পড়া মাথায় না ঢুকে 4-5 জন বন্ধু মিলে একটা গ্রুপ করেন যারা বেসিক্যালি পড়বে, একটা একটা করে প্রশ্ন আলোচনা করেন, আলোচনা করতে গিয়ে দেখবেন নিজেই শিখে গেছেন, পড়তে হবে না, এক্সাম হলে বানিয়ে লিখতে পারবেন, কনসেপ্টটা আপনার দাঁড়িয়ে যাবে। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নতুন প্রযুক্তিকে উৎসাহিত করা, যেমন কৃষকরা আগে গরু নিয়ে হাল চাষ করতো, এখন দেখেন মেশিন চলে এসেছে। আগে কোমর ভেঙে নুয়ে নুয়ে চারা বা বীজ রোপণ করতো, এখন কি এক মেশিন চলে এসেছে, আপনি বসে বসে চালাবেন, অটো খালি বীজ বপন হয়ে যাবে, রোপণ হয়ে যাবে নির্দিষ্ট গ্যাপে গ্যাপে। সুবিধা না? আগে পানি এনে ঢালতে হতো, এখন সেচ পাম্প আছে, সুইচ অন করবেন, গড়গড় গড়গড় করে পানি আপনার খেতে চলে যাবে, পানি দেওয়া শেষ, সুইচ অফ করে দেবেন, আপনার কষ্ট শেষ। ধান কাটতে কষ্ট করতে হবে না, সুন্দর একটা মেশিনে বসে থাকবেন, মেশিনটা চালাবেন আর সুন্দর করে কেটে 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 মেশিনের মধ্যে ধান চলে আসবে। এখন তো এমন মেশিনও আছে ধান শুধু কাটবে না, একেবারে ওই ধানের গাছ থেকে ধানগুলো ছেটে আলাদা একটা পাত্রেও চলে আসবে, এই প্রযুক্তিও কিন্তু আছে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্য বাজারজাতকরণ তথ্য প্রচার করা এবং সরকার প্রদত্ত কর সুবিধা গ্রহণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা প্রদান করা। আমার মনে হয় না তেমন একটা কঠিন লাগার কথা, কিছু কিছু হয়তো আপনাদের মনে পড়ে গেছে। তো আমি বলবো আমার এই প্রত্যেকটা রিভিশন ক্লাস শোনার পর যদি আপনারা কষ্ট করে একবার একটু রিভিশন দেন স্ক্রিনশট নিয়ে, আমার মনে হয় কি বই খুললে আপনাদের আর তেমন কষ্ট হওয়ার কথা না। তো পরীক্ষা খুব সামনেই দেখবেন শীঘ্রই চলে এসেছে, আপনারা দয়া করে একটু প্রিপারেশন নিতে থাকেন। দেখেন ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, সেকেন্ড ইয়ার তো আগেই সাসপেন্ড হয়ে বসে আছে, হয়তো তাদের পরীক্ষাও কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। থার্ড ইয়ারের ক্লাসও সাসপেন্ড হয়ে যাচ্ছে, শুনবেন কদিন পর ফর্ম ফিল আপ হবে, তাদেরও পরীক্ষা হবে সিরিয়ালে। কিন্তু আপনারা একটা বছর পরীক্ষা হয় না এটা ভাবার কোনো কারণ নেই, আগে ফার্স্ট ইয়ার হবে, দেন থার্ড ইয়ার হবে, তারপর ফোর্থ ইয়ার হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় যদি ডিসিশন নেয় একসাথেই শুরু হবে সব, বাংলাদেশে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই। হ্যাঁ, সামাজিক দূরত্ব বজায় রেখেও
অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সিট পড়ে না। জাতীয় বিশ্ববিদ্যালয় যদি চায় একসাথে সব ইয়ারের পরীক্ষা নেবে, এটা কিন্তু সম্ভব। সো আপনারা ওই আশায় না থেকে যে হ্যাঁ ফর্ম ফিল আপই হয় নাই, ফর্ম ফিল আপ হবে, তারপর এই হবে সেই হবে, ফর্ম ফিল আপের নোটিশ দিতে 1 সপ্তাহ লাগে। যাই হোক, ডিসিশন আপনাদের। আমি বলবো আপনারা প্রিপারেশন নিতে শুরু করেন। পরীক্ষা খুব শীঘ্রই হয়তো চলে আসবে। আর যা পড়িয়েছি যদি মনোযোগ দিয়ে একটু দেখেন, আসলে সিলেবাসে সবই পড়িয়েছে, আমার মনে হয় না যে এক্সাম আপনাদের খারাপ হবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আশা করছি আমার ক্লাসটি আজকে আপনাদের কাছে ভালো লেগেছে এবং আরও সহজবোধ্য হবে যদি এটা রিভিশন দেন। তো সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।